মেহেদি পাতা তোলা শেষে উঠোনে অনেকগুলো চেয়ার বসানো হলো। সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছেন শাহিদা বেগম। শারমিলা আর সাবরিন ফ্লাক্স থেকে চা ঢেলে বিস্কুট, নিমকি, মোচমোচে মিষ্টি খাজা, সাগরকলা আর চানাচুর বাড়িয়ে দিচ্ছে সবার দিকে। শায়না দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল সব। চা খেতে খেতে গল্পগুজব করা চাচিদের একজন বলল, ও শানু, তাজদার তোকে কি কি কিনে দিয়েছে আমাদের দেখাবি না? শারমিলা সাবরিন একসাথে শায়নার দিকে তাকালো তখনই। শায়না চুপ দেখে শাহিদা বেগম বললেন, পড়লে তখন দেখতে পাবে, কালোর গায়ে হলুদ ছোঁয়াবো, তোমরাও এসো। দাদিমা এসে ব্যস্ত গলায় বললেন, খুরশিদের মাকে চা দে। ও লতিফের বউ, এদিকে আসো। তোমারে না বলছি শানুর বিয়ার আগ পর্যন্ত বাড়িতে থাকবা, কাজকাম আগায় দিবা। লতিফের বউ বলল, চাচি আমাকে তো বড় জেঠি আগে ঠিক করে রেখেছে। দাদিমা মুখ ঝাপটা দিয়ে বললেন, সবখানে টাকার জোর দেখাবে, আমাদের বাড়িতে কাজকাম কি কম? সব লোক নিজে দখল করে রাখছে। শায়না ফিসফিসিয়ে বলল, কথাগুলো ঘরের ভেতরে বলো, সবার সামনে বলছো কেন? আশ্চর্য, সবাই গিয়ে ওই বাড়ির মানুষের কানে তুলে দেবে। কখন কোথায় কোন কথা বলতে হবে এখনও জানে না, এদিকে সারাক্ষণ আমাকে জ্ঞান দেয়। দাদিমা তার দিকে ফিরলেন, শ্বশুরবাড়ির হয়ে কথা বলা শুরু করেছিস এখন থেকে? শায়না হতাশ হলো। সে বলে একটা, তারা বোঝে আরেকটা। আর কোনো কথা না বলে সে চলে গেল। মেহমান আসা শুরু করছে। বাড়ির এক কোণ ভর্তি হয়ে গেছে ইতোমধ্যে। শাহিদা বেগমকে বড় পাতিলে ভাত আর মাছ মাংস বসাতে হচ্ছে। আশরাফের বউ তেমন কাজকাম করতে পারছে না। বাচ্চার মা, পানি ঘাটলে কখন না জানি ঠান্ডা লেগে যায়। শাহিদা বেগমের কাছে তার নাতের সুস্থতা আগে। যাদের কাজে রাখা হয়েছে তারা কাজচোর। শারমিলা আর সাবরিনকে খাটতে হচ্ছে। শায়নাও গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারছে না। কত কাজ বেড়ে গিয়েছে হুট করে। কাটো, রাঁধো, খাও, আবার ধো। সে কাজ দেখে বসে থাকতেও পারছে না। সকাল 8টার দিকে মুন্নির মা এসেছে শায়নাদের বাড়িতে। শিল্পাটায় মেহেদি পাতা শুরু করেছে। তার হাত লাল টকটকে হয়ে গেছে ইতোমধ্যে। মেহেদি পাতাগুলো ভীষণ রং ধরে। ওই বাড়ির মেহেদি বেটে এসে এখন এই বাড়ির মেহেদি বাড়ছে মুন্নির মা। যদিও বাটা মেহেদি বরকনে কেউ হাতে পাবে না, মেহেদি অনুষ্ঠানে শুধু এক ফোঁটা মেহেদি কপালে ছোঁয়ানো হয় মায়ের হাতে, আবার পরে মুছে নেয় রং বসার আগে। বাটা মেহেদিগুলো অন্যরা হাতে লাগিয়ে দেয়। দাদিমা কাঁচা হলুদ তুলে নিচ্ছে তার ক্ষেত থেকে। মুন্নির মাকে বলল, এগুলোও বেটে দিস তো। মুন্নির মা বলল, হলুদ তো বিকেলে দরকার হবে, তুই আবার পাটায় বসবি নাকি? পাটা ভালো করে ধুয়ে হলুদগুলো বেটে রাখ। আচ্ছা, রেখে দাও চাচি। শায়না রান্নাঘরের এক কোণায় বসে পান্তা ভাত খাচ্ছে আর সবার কাজ দেখছে। গরুর মাংস কয়েকবার জাল দেওয়ার পর রসালো হয়ে এসেছে। সেগুলো দিয়ে মেখে পান্তা ভাত খেতে ভালো লাগছে তার। শাহিদা বেগম একটা শুকনো মরিচ তেলে ভেজে দিয়েছে মোচমোচে করে। শায়না ওটা লবণ দিয়ে ভাতে মেখে নিয়েছে। এত এত তেলে ভাজা নাস্তা আর মিষ্টান্ন দেখে হঠাৎ করে তার পান্তা খেতে ইচ্ছে করছিল। অন্য খাবার মুখেও উঠছে না, একদম খেতে ইচ্ছে করছে না। মুনির মা তাকে পান্তা ভাত খেতে দেখে বলল, ও মা, বউ মানুষ পান্তা ভাত খায় কেন সকাল সকাল? শাহিদা বেগম তাকে ইশারায় চুপ থাকতে বলল, যা ইচ্ছে করুক ওই মেয়ে, উদ্ভট উদ্ভট কাজ করে যাচ্ছে কাল থেকে। শায়না পানিতে ডুবে থাকা ভাতগুলো আঙুল দ্বারা টেনে নিয়ে মুখে তুলল। তারপর বাসনে থাকা পান্তা ভাতের পানিগুলো সুরুত সুরুত করে শব্দ করে খেতে খেতে বাইরে বেরিয়ে এলো। শেষ পাতে থাকা কিছু ভাত কাকদের উদ্দেশ্যে ছিটিয়ে দিয়ে বাসনটা নিয়ে সোজা পুকুর ঘাটে নেমে এলো সে। সাবানদানি সেখানে রাখা ছিল। সাবান দিয়ে বাসন আর হাত ধুয়ে নিল। ভেজা হাত দিয়ে ঠোঁট মুছে নিতেই দেখলো ওই বাড়ির পাকা সিঁড়ির ঘাটের উপরে রঙিন টিনের চাউনির নিচে আড্ডা ও বিশ্রামের জন্য যে আরাম খাট বাঁধা, তার গায়ে হেলান দিয়ে কেউ একজন বসে আছে। আরাম ঘাটে পিঠ এলিয়ে বসে, এক হাত পেছনে ঠেস দিয়ে রেখেছে ঘাটের পাথুরে গায়ে। শায়না শুধু ঘাড়, মাথা আর ওই হাতটাই দেখতে পাচ্ছে, যেটা ঘাটের পাথুরে গায়ে ঠেস দিয়ে রাখা। মাথায় গোবরের মতো কিছু একটা লেপ্টে আছে। দাদিমা বড় সাইজের একটা বোল নিয়ে পুকুরের ঘাট বেয়ে নামছে। শায়না তা দেখে ছুটে গেল, ঝাড়ি মেরে বলল, আছাড় খেলে তোমার কোমর আস্ত থাকবে? পেছন পেছন শাহিদা বেগম বেরিয়ে এলেন। বিরক্ত হয়ে বললেন, তোর দাদি ইচ্ছে করে করতেছে এইসব। আমাকে কাজ করে দিতে গিয়ে কাজ বাড়াবে আরও। কথা শুনে না আমার। শায়না বোলটা নিয়ে নিল। সেখানে বাসনকুসন, চামচ আর চায়ের কাপ। বেসিনে ধোয়ার চাইতে পুকুরে ধোয়া মোছার কাজ করতে বেশি ভালোবাসে দাদিমা। পুরনো অভ্যাস রয়ে গেছে। দাদিমা কোমরে হাত রেখে দাঁড়ালেন, বললেন, তোর কাজ বেশি তাই একটু। শায়না শাহিদা বেগমকে বলল, আমি ধুয়ে দিচ্ছি। শাহিদা বেগম হঠাৎ ওই বাড়ির ঘাটের দিকে তাকালো। মিনমিন করে জিজ্ঞেস করলো, আম্মা দেখেন তো, ওটা জামাই না? দাদিমা চোখ সরু করে তাকালেন, বললেন, সেটাই তো মনে হচ্ছে। শাহিদা বেগম ছটফটিয়ে উঠে শায়নাকে বলল, তুই উঠে যা, আমাকে দে, আমি ধুয়ে নেই।
শায়না কপাল কুঁচকে ফেলতেই শাহিদা বেগম আস্তে করে বললেন, জামাই বসে আছে দেখলাম। তাতে কি? জামাই বাঘ না ভাল্লুক? তাকে কাজ করতে দেখলে কাঁদতে বসবে? যত সব উদ্ভট কথাবার্তা তাদের। শায়নার মা কিছু বলতে যাচ্ছিল, তখনই দাদিমা ডেকে উঠলেন, লন্ডনওয়ালা নাকি? তাজদার সিদ্দিকী ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো। দাদিমা হেসে ফেলে বললেন, নাচ জামাই দেখি মাথায় মেহেদি দিয়ে বসে আছে। তাজদার দাদিমাকে কি জবাব দিল কে জানে। শায়না বাসনকোসন টাংটুং শব্দ করে ধুয়ে দ্রুত চলে এলো ঘরে। ইচ্ছে করে কিছু শুনল না। দাদিমা তার পেছন পেছন ঘরে এসে বলল, মুন্নির মা কপালে ছোঁয়ার জন্য এক ফোঁটা রেখে দিয়ে বাকি সব মেহেদি ওর মাথায় লাগিয়ে দাও। বউ জামাই দুজনের মাথা খুব গরম হয়ে আছে, মেহেদি দিয়ে ঠান্ডা হোক। শায়না বলল, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তুমি দাও। দেখতেই পাচ্ছি কত ঠান্ডা আছে। শায়না বলল, আমি মাথায় মেহেদি দেব না। দেখে মনে হয় মেহেদি না, গোবর দিয়ে রাখা। দাদিমা তাকে চেপে পিঁড়িতে বসিয়ে মাথার তালুর উপর ঠাস করে এক মুঠো মেহেদি লাগিয়ে দিল। যদিও শায়নার ইচ্ছে ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় এত শান্তি লাগলো, মাথায় তা বলার বাইরে। সে আর কোনো তর্ক করল না, চুপ করে বসে রইল। মেহেদি লাগানোর সময় কপালে গালে লেগে গিয়েছিল। শাহিদা বেগম বললেন, তাড়াতাড়ি ধুয়ে নে। শায়না পুকুর পাড়ে ছুটল। ঘাটে নেমে এসে কপাল আর গাল থেকে মেহেদি ধুয়ে ফেলতেই আবার পুকুর পাড় জুড়ে হাঁটতে থাকা গোবরওয়ালার দেখা। তাজদার টিস্যু দিয়ে কান মুছতে মুছতে হঠাৎ এদিকেই তাকালো। সম্ভবত মেহেদির রস গড়িয়ে কান বেয়ে পড়ছে বলে সে ঘন ঘন কান মুছছে, রং না বসার জন্য। বাড়ির বারান্দা, ছাদ, যেখানে যেখানে রোদের দেখা মিলে সব ভরে আছে মেহমানে। তাই বাড়ির পেছনে চলে এসেছে সে। দাদিমা এসে তাকে শুনিয়ে শুনিয়ে বলল, মিয়া বিবির মাথা গরম, কইতে লাগে সরম। গরম মাথার মিয়া বিবির দিল খুবই নরম। তাজদার সিদ্দিকী হয়তো হাসছিল স্লোগানটা শুনে। শায়না তাকায়নি তাই দেখতে পায়নি। গায়ে হলুদটা একদম গ্রাম্য স্টাইলে করবে এরূপ পরিকল্পনা করেছে তারা। কোনো আধুনিকতার ছোঁয়া থাকবে না। উঠোনে করার কথা ছিল, কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন এসে কাজ শুরু করে দেওয়ার আর সম্ভব হয়নি। তাজদার বলেছে ওদের কাজ ওদের করতে দিতে, তারা চাইলে ছাদে আয়োজন করতে পারে। কিন্তু শায়না বেঁকে বসলো। সে বলে দিল ওই বাড়ির ছাদে গায়ে হলুদ করবে না সে। তার এখনও আকদের রাতটার কথা মনে আছে। তার কথা শুনে শেষমেশ তাদের ছাদে করার পরিকল্পনা হয়েছে। তাদের ছাদে আরও কাজ বাকি ছিল। সেসব ছাড়াও সিমেন্টের বস্তা জমিয়ে রাখা, শুকনো কাঠখড়, পাতার বস্তা, কাপড় শুকানোর রশি সব পরিষ্কার করে বন্দোবস্ত করে নিয়েছে তৌসিফ, তাসফিন আর শাওন। লাইটিংও সেট করেছে তারা। ফটোশ্যুট হবে তাই নিচে অনেক বড় একটা পাটি বিছিয়ে তার উপর সাদা ধবধবে একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে। তার উপর গাঁদা ফুলের পাপড়ি। শায়নার পেছনে একটু উপরে করে একটা চিকন রশি টানা হয়েছে লম্বা করে। তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতোয় গাঁথা গাঁদা ফুল। সেগুলো বাতাসে দুলছে। তাজা গাঁদা ফুল ফয় ঘ্রাণটাও করা। একটা গুলগাল হ্যান্ডহেল্ড প্রপোজে লেখা, তাজ শায়নার গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের একটা সাদামাটা সুতি শাড়ি পরানো হয়েছে শায়নাকে। শাড়িটায় গ্রাম্য গ্রাম্য ভাব আছে। শায়না নিজের মতো করে হালকা করে সেজেছে। হলুদ লাগালে ভারী সাজ নষ্ট হয়ে জঘন্য দেখাবে। তাকে ছাদে নিয়ে আসার পর তাসনুবা এসে তার হাতে আর মাথায় গাঁদা ফুলের মালা গাছটা পরিয়ে দিল। তারপর হালকা করে মেকআপ করিয়ে দিয়ে বলল, তৌসিফ ভাই ক্যামেরা নাও, আগে শোট তারপর বাকি রিচুয়াল। সে নিজেও হলুদ শাড়ি পরেছে। তিতলি, তাসমিন সবাই পরেছে। এমনকি বাড়ির ছোট বড় সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে। ছেলেরা বিশেষ কিছু পরেনি, তাদের ড্রেস কোড শুধু মেহেদি অনুষ্ঠানের জন্য। গোটা বাড়ির ছেলেমেয়েরা এসে জটলা পাকিয়েছে ছাদে। চারপাশে হইচই, কোলাহল, বাচ্চাদের ছোটাছুটি। তন্মধ্যে তৌসিফ, শাওন আর তাজদার সিদ্দিকীর পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলছে। সবাই হাতে অল্প অল্প করে হলুদ নিয়ে শায়নার গালে কপালে ছোঁয়ালো। তাদের সবার হলুদ মাখা হাত শায়নার চারপাশে ঘিরে রেখে অনেক ছবি তোলা হলো। গান বাজছে, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি। বিয়ের সাজন সাজাও কন্যারে সুন্দর করিয়া সখিল। শায়না এতক্ষণ চুপচাপ বসেছিল। কে যেন তাজদারের নাম নিল, সাথে সাথে শায়না শাওনকে বলল, হয়েছে, আমাকে যেতে দাও এবার, আমার গাল চুলকাচ্ছে হলুদ লেগে। শাওন বলল, চুপ করে বসে থাক, তাজ ভাই আসবে। তাজদার তাদের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। শায়নাদের দোতলা বাড়ির ছাদের সমস্তটা দেখা যায় তাদের ছাদ থেকে। বড়রাও এসে একে একে শায়নাকে হলুদ ছোঁয়ালো। রৌশনারা এসে দেখে গেলেন। শায়নাকে দেখে মনে হচ্ছে 90 দশকের কোনো বধূ যে গাঁদা ফুল দিয়ে সেজে বসে আছে মন খারাপ করে। রৌশনারা তার গালে একটু হলুদ ছোঁয়ালো। গান বাজছে, গতরে হলুদও লাগাইয়া কন্যারে সাজাও গো বধূ সাজে,
মেলিয়া। অতর গোলাপও লাগাইয়া কন্যারে সাজাও বধূরও সাজে মেলিয়া। শেষমেশ বরের আগমন হতে ছাদ জুড়ে দাঁড়িয়ে থাকা সবাই হই হুল্লোড় করে উঠল। তাজদার সিদ্দিকীর গায়ে বটল গ্রিন কালারের পাঞ্জাবি। সে পা রাখা মাত্রই গানের সুর পাল্টে গিয়ে হঠাৎ গোটা ছাদ কেঁপে উঠল। উদ্ভট গানের সুর কানে এলো সায়নার। বাপের বড় পোলা ভাইজান বিয়া করতেছে, আজকে ভাইয়ের গায়ে হলুদ, কালকে বিয়া যে, ডিজে গান বাজতেছে, সখী কনে নাচতেছে। এত বিশ্রী সুর, সায়নার এত রাগ লাগলো। তাজদারও কপাল কুঁচকে ফেলেছে। এইসব কেমন গান? তৌসিফ আর রোশনারা সবাই আরও দাঁত খেলিয়ে হাসছে, গানের তালে তালে মাথা দোলাচ্ছে। এই গান বন্ধ। সবাই চমকে গেল। বরকনে একসাথে চেঁচিয়ে উঠেছে। তাজদার সেদিকে সায়নার দিকে তাকালো, সায়নাও তার দিকে তাকালো। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তাজদার সিদ্দিকী সুর পাল্টে বলল, গানটা খারাপ না, ভলিউম বাড়িয়ে দে। ভলিউম বাড়িয়ে দেওয়া হলো। সায়নার তাজ্জব বনে গেল। এই লোকটার নাম তাজদার না হয়ে গাদ্দার হওয়া উচিত ছিল। উল্টাপাল্টা গান বাজনা শুরু হলো তারপর থেকে। একটা গানও রুচিসম্মত না। সায়না চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায় কে? কাল থেকে তার উপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তুলো, তার ভালো লাগছে না এসব। এত ক্লাসি লোকজন এসব গান শোনে কিভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান সায়নার মন মতো হলো। আইলারে নয়া দামান আসমানের রোদেরা, বিছানা বিছাইয়া দিলাম শায়ের ধানের নেরা, দামানবো দামানবো। তিতলি তাসনবা বিরক্ত। তৌসিফ আর শাওন তাদের আরও খেপাচ্ছে। তাসনবার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার গান বেজে উঠল, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশে নেয়া জিদুল, আজও তাই ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এলো। তাজদারের সাথে কথা বলতে বলতে দুজনেই ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। সায়না সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলছিল। তাজদার সেদিকে যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে, তারা সবাই সব ভুলে তাজদার সিদ্দিকীর সাথে কথা বলছে, মিশছে। রাগ ক্ষোভ তারা রাখেনি। তাদের মনেই নেই আগে কি হয়েছিল। শুধু সেই ঘৃণা করছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজে প্রশ্ন করলো, কিন্তু বারংবার উত্তর এলো, তুই ঠিক করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে একই কাজ করত। তার এঙ্গেজ স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ে ওই স্প্যারোস গ্রুপে পোস্ট করেছে। বলেছে ওই আপুটা এঙ্গেজ স্ট্যাটাস দিয়েছে। অথচ সবাই কত ন্যাকা কান্না কাঁদছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করেছে, এরা 1 নম্বরের ছোট লোক। ছেলেদের পয়সা আছে দেখলে এরা 7 খুন মাফ করে দেয়। নেচে নেচে গলায় ঝুলিয়ে পড়ে। এদের মতো মেয়েদের কারণে ছেলেরা অপমান করে পার হয়ে যায়। এইসব মেয়েদের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলছে, জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আরেক ছোট লোক জুটেছে। সায়না জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই লোকটার কাছে তার বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের দেখিয়ে দেখিয়ে আরও বড় পরিবারে বিয়ে দিত। কিন্তু তাজদার সিদ্দিকীর পয়সা প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে, অভাব দূর হয়েছে, কিন্তু ওই বাড়ির মানুষের উপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনো। অথচ তাজদার সিদ্দিকীকে ফিরিয়ে দিতে পারলে সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সে এই মোক্ষম জবাবটা দিতই। পরে কি হবে তার কথা চিন্তা করতো না। সে এখন ভালো মানুষ হয়ে গেছে বললেও সায়না তাকে ক্ষমা করবে না। তার পরিবারকে তো নয়ই, সবার চোখের তাজদার সিদ্দিকীর নায়ক হতেই পারে, কিন্তু ওই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের চোটে কেঁদে ফেলেছিল। অজু করতে বসে তার চোখের পানি টপ টপ করে পড়ছিল অজুর পানির ওপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দাঙ্গায় সে মুরব্বীদের কথা বলতেও দিত না। মোটা গদা নিয়ে দৌড়ে আসতো। আঙুল তুলে শাসাতো বড়দেরও। মোট কথা, তাদের মুখের উপর কেউ কথা বলতে পারবে না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতো চললেই সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ।
তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারতো না, এত বেয়াদব ছিল। অথচ তখন বয়স কত? ছোট থেকে বেয়াদব ছিল সে। তাদের পরিবারের কাউকে সে মানুষ মনে করতো না। সবাই ভুলে গেলেও সে বলতে পারবে না। সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করছে, তার জায়গায় থাকলে বিয়েটা তারা করতো না। মানুষ অনেক জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবতো, তাহলে এই বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ওই লোকটার দিকে সে তাকাতেই পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার সব মনে পড়ে যাচ্ছে, কারণ ওই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে ভুলবে সে? কি করে এক ঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না। টাকা পয়সা, ধনসম্পদ আর প্রতিপত্তির কাছে তার সমস্ত চাওয়া পাওয়াগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করেছে। সে মেহেদি কিভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত এত হাসি খুশি মানুষের আড়ালে তার দুঃখগুলো স্রেফ চাপা পড়ে আছে। হাসি ঠাট্টার আনন্দ উল্লাসের ভিড়ে নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান ধরা মানেই তো আরেকটা মৃত্যু। তাসনুবা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সাথে কথা বলছিল। তাসনুবার ডাকে ঘাড় ফিরে তাকালো। তাসনুবা আনিসকে দেখে আর এদিকে আসে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরতেই তাসনুবা বলল, ছবি? যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদার এলো। শায়না বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল। তারপর শায়নার ডান গালে লাগাতে যাবে, তখনই শায়না পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তা পালন করলো। এগিয়ে এসে শায়নার গায়ে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙ্গুল মুছে নিতে নিতে তৌসিফকে বলল, শেষ, এবার যেতে পারবো? তোমার গায়ে হলুদ লাগিয়ে দেবে শায়না, তারপর চলে যেতে পারবে। শায়না গাল থেকে হলুদটা মুছে ফেলছে। তাসমিন আর তাসনুবা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, শায়না ভাইয়ার গালে। শায়নার হাত কাঁপছে, সে পারবে না। সে শক্ত করে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর সায়ন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু শায়না বাটি থেকে হলুদ নিল না। তাজদার সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল। তারপর হাতটা তুলে নিয়ে গায়ে ছোঁয়ালো। শায়না নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিয়েছিল হাত দিয়ে। হলুদগুলোও কচলাচ্ছিল। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, ফাটিয়ে দিয়েছ, এটা ইউনিক। শায়না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই সবাই ছাদ কাঁপানো গান ছেড়ে হই হল্লা করছে। শায়না দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নড়ল না চড়ল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো। জানতে চাইল, ব্যাটার হাত থেকে হলুদ নিসনি? নিচে গিয়ে দেখলাম বসে আছে, গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি। শায়না আচমকা কেঁদে উঠল। সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি, তাসনুবা সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহাগী, শুধু একটু গাল ধরেছে বলে কাঁদছিস? জড়ায় ধরলে কি করবি? কাল রাতে শায়না দাদিমার সামনে কেঁদে দিয়েছে, কথাটা অনেকভাবে রটে গিয়েছে। তাসনুবা আর তাসমিন রোশনারাকে এসে সবটা খুলে বলেছে। তাসনুবা বলল, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল। চোখে পানি টলমল করছিল। মনে হচ্ছিল বাইরের কেউ হলুদ লাগিয়েছে তার গালে। ভাইয়া কি পরপুরুষ যে সে ছোঁয়া মাত্রই সে চেহারাটাকে ওরকম বানিয়ে ফেলবে? রোশনারা বললেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এত ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা। ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল ভাইয়ার গালে হলুদ লাগাতে, ও লাগালো না, তেরার মতো দাঁড়িয়ে থাকলো। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো, তখন মনে হচ্ছিল কেঁদে দেবে। আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদে উঠেছে। এইসব কথা বলে এখন কি হবে? তাসনুবা বলল, কি হবে মানে? ভাইয়া আর ও কথা বলে না একে অপরের সাথে। ভাইয়া বলতে চাইলেও শায়না এড়িয়ে যায়। মানে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়, আশ্চর্য। তার সাত কপালের ভাগ্য ভাইয়ার মতো কাউকে পেয়েছে। কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারাটা 12টা বাজিয়েছে। ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল। ভাইয়া এতে অপমানিত হয়নি? শায়না ইনডাইরেক্টলি ভাইয়াকে অপমান করেছে। ভাইয়ার হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে। মেয়ে কি কম পড়েছিল? ওই বাড়ির মানুষকে এত দামে তোলার কি দরকার ছিল? রোশনারা ধমকে বললেন, আসতে বলো নোভা।
তোমার বাবা চাচারা শুনতে পাবে। আর খবরদার, এইসব কথা নিয়ে টানা হেঁচড়া করবে না। ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে। তোমার ভাইয়াকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে। সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটবেলায় তাজদারকে ভয় পেত। মেয়েরা কেন, ওই বাড়ির ছেলেরাও ভয় থাকতো। তোমার ভাইয়া যে মাঠে খেলতো, সেই মাঠে ওরা পাও রাখতে পারতো না। যে দোকানে বসে চা খেত, ওই দোকানে ওরা ঢুকতে পারতো না। যে ঘাটে গোসল করতো, ওই ঘাটে ওরা গোসল করতে পারতো না। তোমার ভাইয়া মসজিদের যে কাতারে দাঁড়াতো, ওই কাতারে ওরা দাঁড়াতে পারতো না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল। অপছন্দ হওয়াটা স্বাভাবিক। তোমার ভাইয়া সেসব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো আকত ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে, সহজ কথা। আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো। বলেই তিনি চলে গেলেন। তাসনুবা তাসনিমের দিকে তাকিয়ে বলল, তুমি দেখো ওই মেয়েটা ভাইয়াকে একটু শান্তি দেবে না। এই বাড়ি থেকে প্রস্তাব যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না। আমি বলেছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল সে মেহেদি পড়বে তার আপাদের হাতে, কারণ তার আপারা ভালো মেহেদি পড়াতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ। রাস্তা অবধি লাইটিং করা হয়েছে। বাড়ির সামনের পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে। চারিদিকে সাজ সাজ ভাব। সন্ধ্যা নামতে নামতেই বাড়ি জুড়ে হইচই কোলাহল। বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফুড কার্ভিং বানাচ্ছে সবাই। লাউ কেটে ছোট নৌকা, আপেল কেটে খোদে পাখি, মালটা গোল ফর্মে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙ্গুর, আরও কত কি। সবগুলো বানাচ্ছে তাজদারের মামাতো খালাতো ভাই বোনেরা। যেহেতু একটা স্টেজ, তাই দুই বাড়ির কাজিনরা যোগ দিয়েছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে। শায়নাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে। সেখানে 3টি বিরিয়ানির ডেকচি পাকানো হচ্ছে বাবুর্চির দ্বারা। শায়নার বাবা 2টো গরু কিনেছে। একটা গরুর মাংসের অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল মশলা আর বাবুর্চির খরচ তাজউদ্দিন সিদ্দিকী দিয়েছেন। 7:30টার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ। 8টা বাজতেই খাওয়া দাওয়া শুরু হলো। সাথে নলার ঝোল আর ডিম দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছে, শায়নার ফুপুদের মতে এত মাংস দেওয়া ঠিক হয়নি। কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল। যদিও 10 কেজির মতো রাখা হয়েছে। 2টো গরুর জবাই করে ফ্রিজে শুধু 10 কেজি মাংস, এটা পরিমাণে খুবই কম। শায়নার বান্ধবীরা এসেছে। শায়না তাদের পেয়ে খুব খুশি। শায়নাকে জিজ্ঞেস করলো, ভাইয়ের সাথে দেখা করা? শায়না বলল, আশেপাশে আছে, দেখতে পাবি। খাবি চল। সবাইকে খেতে বসিয়ে দিল। সেই টেবিলে তার খালাম্বা আর ফুপুরাও বসলো। সবাই সাজগোজ করতে যাবে খেয়ে দিয়ে। বান্ধবীরা শায়নাকেও তাদের সাথে বসিয়ে দিল। বলল, আমাদের সাথে খেয়ে নে। সাজগোজ করার পর আর খেতে ইচ্ছে করবে না। বিরিয়ানির 2টো ডেকচি মজা হয়েছে। 3 নম্বর ডেকচিটা ঝাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানের বিরিয়ানি ঝাল হলে বিবাহিত দম্পতি সুখী হয় না। কথাটা শায়নার ফুপুরা বলা বলি করছিল। শায়না এসব বিশ্বাস করে না, কিন্তু আজ ইচ্ছে করে বিশ্বাস করলো। সে অসুখীই হবে, সুখী হওয়ার কোনো ইচ্ছে নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজনকে তদারকি করছিল। তার মামা মামির সাথে কথাবার্তা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এগিয়ে এলো। খালাম্মা বলল, ওই টেবিলে তোমার খালা শাশুড়ি ফুপু শাশুড়িরা বসেছে, যাও তাদের কিছু তুলে তুলে দাও। শায়নার ফুপুরা তাজদারের সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টাও করে। তাকে দেখে বলল, জামাই সাহেব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলল, আপনারা ঘরের মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন? চলে যাবেন নাকি? না না, সাজগোজ করতে চলে যাব তাই। আচ্ছা চামচ দিন, আমি কিছু তুলে দিই। ফুপু শায়নার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলল, ওরা তোমার বউয়ের বান্ধবী। বান্ধবীরা একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল, যদিও খেতে বসে সালাম দিতে নেই। তাজদার সালামের জবাব দিয়ে বলল, তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে। শায়না একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে। সকাল থেকে পেট ভরে মতো কিছু খায়নি বলে তার খিদেও লেগেছে বেশ। সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। শায়না ঘুমটা আরও নামিয়ে খেতে লাগলো। সাঞ্জুকে তাড়া দিল, হা করে না তাকিয়ে তাড়াতাড়ি খা। তাজদার কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল। ফুপু বলল, বউয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজদার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকলো, এই তৌসিফ। তৌসিফের হাতে বড় একটা গামলা। সেটাতে করে সে তাসনিমের শ্বশুরবাড়ির লোকজনদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদার এটাকে থেমে গেল। জি? তাজদার বলল,
তিতলি নোভাসহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে, এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তৌসিফ বলল, ওকে পাঠাচ্ছি। তাজদার সবার পাতে বিরিয়ানি তুলে দিল। শায়নার পেছনে যাওয়া মাত্র শায়না বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোট পুপু হেসে বলল, ওর খাওয়া শেষ তাই। শায়নার মেহেদি অনুষ্ঠানের শাড়ির রং হালকা সবুজ, শাড়ির পাড়, ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের। ছেলেরা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তাসনবাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু শায়নার শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর শায়নাকে বের করে আনা হলো, মাথার উপর ওড়না টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তাসনবা। শায়না বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দায় বসে তারা ছবি তোলা অনেক আগেই শেষ। শায়না স্টেজে উঠে এলো। ক্যামেরাম্যানদের কথা মতো কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে বসে পড়ল। শাওন এসে বলল, মুখে হাসি আন, হাসি নেই বলে কত কথা হচ্ছে শুনতে পাচ্ছিস না? সব কিছু শিখিয়ে দিতে হবে। শায়না অনিচ্ছার সত্ত্বেও মুখে হাসি হাসি ভাব আনার চেষ্টা করলো। তার আজকের সাজ অন্য দিনের চাইতে অনেক সুন্দর হয়েছে। সবাই বেশ প্রশংসা করেছে। তাসনবা বলে বেড়াচ্ছে, সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টদের কামাল। কেক কাটা আরম্ভ করলো মেয়েরা, সবাই শাড়ি পরা, ফুলের গয়না পরা। শাওন বলল, বাপরে বাপ, এত মেয়ে কোথা থেকে এলো? সবাই তার কথা শুনে হাসছে। শায়না কেক কেটে ননদদের মুখে দিল। তাসনবা আর তিতলি কেক খেয়ে তাকেও খাইয়ে দিল। মেয়েরা স্টেজ দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছে আনিস আর আশরাফ। তাদেরকে বলে বলে পাঞ্জাবি পরালো শারমিলা আর সাবরিন, কারণ শায়নাকে রাখি পরাতে হবে। আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এখন একটু নামো, ভাইয়েরা উঠি, ক্লাবে যেতে হবে। স্টেজে তিতলি আর তাসনবাও বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলা শেষে কাজিনদের নিয়ে ছবি তুলছিল। আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো, হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসলো। শাওনকে বলল, বড় ভাইকে ডাক দে। আশরাফও এলো তারপর পর। তিন ভাই একসাথে স্টেজে উঠল। ভাইয়েরা হাতে রাখি পরানোর সময় শায়নার বুকটা ভার হয়ে এসেছিল। তিন ভাই কেক কাটলো। শায়না তাদের কেক খাওয়ালো, নিজেও খেলো ভাইদের হাতে। বোনের ছেলে মেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো। ভাবি সাবিনাও এলো শাড়ি পরে সেজে গুজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সব ভাই বোনেরা একসাথে বসে কেক কাটলো। মা বাবারাও এলো, ফুপু, মামি, খালা সবাই। তাসনবা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিফকে বলল, এই জন্যই বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে। এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়াটিয়া। তৌসিফ বলল, তোর মতো মেয়ে আমি জীবনে দেখিনি। ওরা সবাই কেক খাইয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য। ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে। ফালতু। তাসনবা বলল, আমাকে ফালতু বললে? না, তুই খুব ভালো বোন আমার, মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এলো। ছেলে কাজিনরা সবাই ঘিরে দাঁড়ালো তাকে। তাসনবা তার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, ভাইয়া আমরা ফ্যামিলি ফটো নেব। শায়নাকে নেমে যেতে বলছি। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুমি নিচে এসে বসো। আমাদের ফ্যামিলি পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে, বুঝিয়ে বলবি। নেমে যাও বললে ঠাস ঠাস করে মারবো। তাসনবা হনহনিয়ে চলে গেল। শায়না তার বান্ধবীদের সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এলো। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠল। তার মা বাবা, ভাই বোন, বন্ধুবান্ধব, ভাই ব্রাদার্স, আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষ হতেই তৌসিফ তিতলিকে ইশারায় বলল শায়নাকে স্টেজে তুলতে। তিতলি শায়নাকে নিয়ে এলো, স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বলল, এবার কেক খাইয়ে দিন। কেক কেটে দুজন দুজনকে খাওয়ালো। রৌশনারা আর শাহিদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতছে, তাদের ছেলে মেয়ের চাইতে সরস। কনেপক্ষ বলছে বর জিতছে, তাদের মেয়ে সুন্দর, আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচ গান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এলো আচমকা। তারা বিয়ে বাড়িতে এসে নাচ গান করে, সবাই তাদের নাচনি বুড়ি বলে। শায়নাকে ঘিরে ঘিরে কী সব বলে বলে নাচতেছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। শায়না বুড়িগুলোর গান শুনে না হেসে পারল না। শাওন এসে বলল, ও দাদি গো, আপনারা একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইল, জামাই বেটা কই গো? শাওন তাজদারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শায়নার হাত ধরে তারা তাজদারের কাছে চলে এলো। দুজনকে ঘিরে আবারও গলা টেনে টেনে কী সব গান গাইতে লাগলো, নাচতে লাগলো।
তাজদারের দাদিমা আনোয়ারা ভিড় ঠেলে এগিয়ে এসে নাতির কানে ফিসফিস করে বললেন, দাদু ভাই, ওদের টাকা দিতে হবে। গান গেয়ে তোমাকে খুশি করাচ্ছে, যাতে টাকা দাও। তাজদার মাথা একটু নামিয়ে দাদিমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম, সব জায়গায় ব্যবসা। বুড়িগুলো এই বয়সে এসে এভাবে নাচছে দেখে সায়না অবাক হচ্ছে। একজনের কোমরের ঠেলায় সায়না তাজদারের বুকের সামনে এসে থমকে গেল। চোখ তুলে তাকালো। তাজদার পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। শাওন বলল, তাজ ভাই 2000। বুড়িগুলো শাওনকে ধমক দিল, চুপ কর বেটা, 4000 না দিলে হইব না। তাজদার 4000 টাকা দিয়ে দিল। তাসনবা বলল, সবাই শুধু টাকার মজনু। দেশে আসার পর থেকে সবাই পেয়ে বসেছে তাকে, যেন টাকার গোডাউন নিয়ে এসেছে সাথে করে। অসহ্য। বুড়িগুলোকে টাকা দিয়ে তাজদার সায়নার হাতটা ধরল। সায়না চমকে তাকালো। তাজদার তার হাত ধরে নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। সায়না অবাক হয়ে গেছে। শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সে, তালে তাল মিলিয়ে। কে কে যেন বলে উঠল, ওমা, বউ নিয়ে কই যাচ্ছে? রোশনারা শান্তভাবে বলল, মেহেদি আর্টিস্টের কাছে। মেহেদি আর্টিস্ট হচ্ছে তাসনবার বান্ধবী। তারা প্রফেশনাল। স্টেজে টেবিল সরিয়ে ফেলা হয়েছে। সেখানে শায়নাকে নিয়ে এলো তাজদার। তারপর তাসনবাকে ইশারায় কিছু একটা বলল। শায়নাকে তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। শারমিলা এসে শায়নাকে বলল, ওনাদের হাতে পড়ে নে মেহেদি, ওনারা নাকি প্রফেশনাল। শায়না কিছু বলল না আর। সে মেহেদি আর্টিস্টদের হাতে পড়বে না বলায় মান সম্মানে লেগেছে। তাসনবা বলল, হাতে বরের নাম থাকবে। সে একটা ছবি দেখালো, বলল, হুবহু এটার মতো। শায়নাকে ঘিরে সবাই গোল হয়ে বসলো। তার দু হাতে মেহেদি পরানো হচ্ছে। ওদিকে সবাই নাচ গান করছে। হারমোনিয়াম আর মাইক্রোফোনের ব্যবস্থা আগেই করা হয়েছে। তৌসিফ আর সায়ন হারমোনিয়াম বাজিয়ে মুখের সামনে মাইক্রোফোন রেখে গেয়ে উঠল, আরে ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিকশা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিটাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সবাই হাসছে তাদের কাণ্ড দেখে। সাইদা বেগম বললেন, মারে মা, এদের এত শয়তানি বুদ্ধি। মেহেদি পরানোর সময় ঝিমোচ্ছে সায়না। সবাই হাসছে তা দেখে। অনেকক্ষণ পর মেহেদি পরানো শেষ হলো। সে দেখল তার হাতের তালুতে তাজদার সিদ্দিকীর নাম। সকালে বিয়ের তোড়জোড় বাড়িতে। 7 পুকুরের পানি তুলতে যেতে হবে। সায়না তখনও বিছানায়। সাজ নিয়ে 2 হাত মিলিয়ে দিয়ে শাড়িটা নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। শাহিদা বেগম তাকে যখন ডেকে দিল তখন 9টা বেজে গিয়েছে। তিনি বললেন, জামাই নাকি ফোন দিচ্ছে তোকে। ও শানু, উঠ। সায়না বিরক্ত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। সাবিনা এসে বলল, সায়না উঠো, বিয়ের দিন এভাবেই ঘুমোতে নেই। পার্লারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, গোসল কখন করবে, উঠো। সায়না কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল। ঘুম ঘুম আলসেমি নিয়ে পেছনে বের হলো। পুকুর ঘাটে ছেলেদের গলার আওয়াজ শুনে আর ওদিকে গেল না। সাজ ধুয়ে নিল। নারিকেল গাছের নিচে মোড়া নিয়ে বসলো। চুলের জট ছাড়াতে লাগলো চাচাতো বোনকে নিয়ে। হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এলো। তাসনুবা লিখেছে, সায়না মেহেদির ছবিগুলো দাও। সায়না তার ফোনে থাকা ছবিগুলো পাঠালো। তাসনুবা ছবিগুলো দেখে অবাক। তাজদার নামটার উপর এমনভাবে ফুল এঁকে দেওয়া হয়েছে যে নামটার অস্তিত্বই নেই। ছবিগুলো পাঠিয়ে সায়না চুপচাপ বসে রইল। ছবিগুলো সবাই সিন করেছে, হয়তো তাজদার সিদ্দিকীও। তাসনুবা বলল, আজব, নামটা কোথায় সায়না? সায়না চুপ। তাসনুবা আরও টাইপিং করছিল। তৌসিফ একটা হাতের ইমোজি দিয়ে থামার নির্দেশ দিল। লিখে পাঠালো, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হাতে লেখো নাম মেহেদি মুছে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। তিতলি বলল, কবি যখন বলেছেন তখন সত্যিই হবে। এবার ভাবি যা ভালো মনে করেন। সবাই তার মেসেজটাতে হাহা রিয়েক্ট দিল। দাদিমা এসে বলল, জট ছাড়ছে? সায়না বলল, 7 পুকুরের পানি আসুক, তারপর গোসল নিবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নে, শাড়িটা পাল্টা। সায়না ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল। পা জোড়া থেমে গেল। হালকা নীল রঙের চেক লুঙ্গি পরে গোসল করছে তাজদার সিদ্দিকী। গায়ে সাবান ফেনা। দাদিমা বললেন, না জামাই, 7 পুকুরের পানি দিয়ে গোসল করবে না? পাল্টা প্রশ্ন ছুটে এলো, আজ না করে কাল করলে সমস্যা হবে? দাদিমা কি বুঝলো কে জানে, আচমকা খিকখিক করে হাসতে লাগলেন। সায়না তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বেয়াদব বুড়ি। 7 পুকুরের পানি তুলতে এসেছে বাড়ির সব মেয়েরা মিলে।
শায়নার কাজিন আর তিতলিদের কাজিন সবাই সবাই সাজগোজ করেছে, শাড়ি পরেছে। তিতলির হাতের রঙিন মাটির কলস আর গ্লাস। তাদের বাড়িতে মোট 3টে পুকুর, আরও 4টে পুকুরের সন্ধান আছে তাদের। পানি তোলার সময় সবাই সারি সারি করে দাঁড়ায়। একজন গ্লাসে পানি নিয়ে তার পেছনের জনকে দেয়, সে আবার তার পেছনের জনকে দেয়। এভাবে একে একে শেষে যে দাঁড়িয়ে থাকে কলস নিয়ে তার হাত অব্দি গ্লাসটা পৌঁছায়। বাড়ির পুকুর থেকে পানি তোলা শেষ। তাসনবা সবার পেছনে দাঁড়ানো, ধীরে ধীরে হাঁটছে সে। তাদের বাড়ির সামনের রাস্তাটা সুন্দর, চওড়া পিচ ঢালার রাস্তা, দুই পাশে সবুজ গাছগাছালি। তারপর কিছু দূর গিয়ে একটা ব্রিজ। ব্রিজের সামনে দাঁড়িয়ে তাসনবা অনেক ছবি তুলল। তৌসিফ তার ওপর তিক্ত বিরক্ত, ছবি তোলার জন্য জ্বালিয়ে মারে তাকে। তাসনবা তাকে বিরক্ত হতে দেখে বলল, তোমাকে আমি ফটোগ্রাফার বানিয়েছি বুঝলে? তোমার বউ তোমাকে মাথায় তুলে রাখবে এভাবে ছবি তুলে দিলে। আরেকটা নাও। তৌসিফ বলল, পারবো না, চল। তাসনবা জেদ দেখিয়ে বলল, তাহলে বাড়িতে চলে যাচ্ছি। তৌসিফ ক্যামেরা তাক করে কয়েকটা ছবি তুলে নিল, তারপর ঝাড়ি মেরে বলল, চল। তাদের পাশের বাড়িতে 2টো পুকুর পাওয়া গিয়েছে। সামনের পুকুরের পাড়ে একটা নারিকেল গাছ আছে। গাছটা বাঁকা হয়ে পুকুরের উপর পড়ে আছে। গাছটার উপর বসে পা নামালে পানি ছোঁয়া যায়। তাসনবা গাছটার গায়ে উঠে বসলো। তৌসিফকে বলল ছবি তুলতে। ওইদিকে ঘাটে নেমে মেয়েরা পানি তুলছে। তৌসিফ ক্যামেরায় ক্লিক করবে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ ধপাস করে শব্দ হলো। সবাই চমকে তাকালো। ঘাটে পিছলা খেয়ে তিতলি পড়ে গেছে পুকুরে। তাসনবা ঘাড় ফিরিয়ে তাকাচ্ছিল শব্দ শুনে। সেও নারিকেল গাছ থেকে ধপাস করে পড়ে গেল পুকুরের পানিতে। সবাই হো হো করে হেসে উঠল। শাওন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, আরেকটার কাণ্ড দেখ। সবার চোখ ঘুরে গেল তাসনবার দিকে। পানিতে ঢাপুস ঢুপুস করছে তাসনবা। এদিকে তিতলির রাগে কান্না পাচ্ছে। সে পুকুরের নিচ থেকে কাদা তুলে নিয়ে শাওন আর তৌসিফের দিকে ছুঁড়ে মারল। যারা ঘাটে দাঁড়িয়েছিল সবাই একে অপরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। তাসনবা পানিতে দাঁড়িয়ে আছে। তৌসিফ হাসতে হাসতে বলল, উঠে আয়। নিজেরাই তো পড়ে গেলি, আমরা কি করলাম? তাসনবা হনহনিয়ে পুকুর থেকে উঠল। পানিতে নেমে সবাই দাপাদাপি করছে। ছোট ছোট মেয়েরা বাকি পুকুর থেকে পানি তুলতে চলে গেল। তিতলি আর তাসনবা বাড়ি ফিরে এলো। আশরাফ, রায়হান, আনিস সবাই মোটামুটি সামনের পুকুরের ঘাটের সামনে দাঁড়িয়ে জরুরি কথাবার্তা বলছিল। আশরাফ আর আনিস এক নাগাড়ে রায়হানকে কিছু একটা বলে যাচ্ছে। তিতলি আর তাসনবাকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকে তাকালো তারা। রায়হান গম্ভীর সুরে বলল, গিয়েছিলে কোথায়? তাসনবা আর তিতলি মাথা নামিয়ে দ্রুত চলে যেতে লাগলো। উত্তরটা তৌসিফ দিল, পানি তুলতে। ওদের যেতে হলো কেন? বাড়িতে মেয়ে আর নেই? তৌসিফ চুপ করে রইল। তাসনবা আর তিতলি জিভ কামড়ে দৌড়ে দৌড়ে চলে এলো। বাড়ি ফিরে দেখলো তাজউদ্দিন সিদ্দিকী রোশনারার উপর চড়াও হয়েছেন, কারণ ক্লাবে স্টেজ ভেঙে আবার নতুন করে স্টেজ করতে দিয়েছে তাজদার। স্টেজ তার পছন্দ মতো হয়নি। আশরাফ আর আনিস তার কাজে অসন্তুষ্ট হয়েছে, কারণ স্টেজ করার দায়িত্ব পড়েছিল শায়নার দুলাভাইয়ের ওপর। তাজদারের নতুন স্টেজ করতে দেওয়া দেখে তারা অপমানিত হয়েছে। রোশনারা বললেন, আমার কিছু বলার নেই এখানে, তার বিয়ে তার সিদ্ধান্ত। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, কে কি মনে করেছে সেটা অন্তত বোঝার দরকার ছিল তার। অন্তত বিয়ের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হতে দেওয়া উচিত ছিল। স্টেজটা যে ভেঙে ফেলেছে তার ভাবা উচিত ছিল না স্টেজের দায়িত্ব কী ছিল? এখন ওরা বলছে ওদের জামাইদের অপমান করেছে। রোশনারা বললেন, এত কিছু ভাবলে স্টেজ ভাঙতো না। ভাবিনি কেন? তাজউদ্দিনের মা আনোয়ারা বেগম বললেন, তাজদারকে বলো তাদের সাথে কথা বলতে। তাজউদ্দিন সিদ্দিকী বলে উঠলেন, আমি কিছু বলবো না ওকে, যা ইচ্ছে করুক। শারমিলা রান্নাঘরে প্যান প্যান শুরু করে দিয়েছে শাহিদা বেগমের উপর। তোমাদের নতুন জামাই তো দেখছি আমাদেরগুলোকে দামও দেবে না। স্টেজটা খারাপ তো হয়নি, এভাবে অপমান করার কী দরকার ছিল? বউ তুলে নেয়নি, এখন থেকে শুরু করে দিয়েছে। সাবরিন বলল, এতই যখন বাছাবাছি নিজেরা সাজাতে দেয়নি কেন শুরুতে? মানে আমাদের সব কিছুতে তাদের ভুল ধরতেই হবে। শায়নাকে গোসল দেওয়া হয়েছে। চাচিরা সবাই মিলে তার নাকে নাকফুল পরিয়ে দিয়েছে। রোশনারা নাকফুল আর হাতের বালা আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন। রান্নাঘরের দরজার পাশে এসে দাঁড়ালো সে। মা বোনদের কথাবার্তা শুনল চুপচাপ। সাবিনা তাকে দেখে সবাইকে সতর্ক করল, মেয়েটা এখন পার্লারে চলে যাবে, আপনারা আর ওর সামনে কিছু বলিয়েন না। শাহিদা বেগম তখনই শায়নাকে দেখল, নিজেকে সামলে নিল দ্রুত। এমন ভাব করলো যেন সব ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। শায়নার দিকে এগিয়ে এসে বলল, কিছু খাবি না? শায়না চুপ করে আপাদের দিকে তাকিয়ে আছে।
শারমিলা আর সাবরিনও চুপ হয়ে গেছে। পেছন থেকে হঠাৎ শাওন বলল, মনি রেডি হো, গাড়ি এসেছে। বিদায়ের ক্ষণ। শায়নার বুকের ভেতর কেমন যেন করছে। দাদিমা এসে তার মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, আর যাই হোক, জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবি সবার সামনে। যদি ওরা দেখে জামাই বউয়ের সম্পর্ক ভালো নেই, তাহলে সবাই তোকে পেয়ে বসবে। পরের বাড়িতে কত কিছু হবে, সহজে মুখ খুলিস না। শায়না বলল, মুখ কি নিজের বাড়িতে খুলতে পেরেছিলাম কখনো? সবাই চুপ। শারমিলা এসে বলল, যাওয়ার সময় এসব কথা থাক। এই সাঞ্জু, সবাইকে ডেকে আন। বল শানু চলে যাচ্ছে পার্লারে। শায়নার চাচাতো বোন সাঞ্জু সবাইকে ডাকতে চলে গেল। আফসার সাহেব মাত্রই ক্লাব থেকে এসেছেন। সাবরিন ওনাকে ডেকে নিয়ে এলো। শায়নার গায়ে সালোয়ার কামিজ। গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সে। একবার নিজেদের বাড়িটার দিকে তাকালো সে। বুক ভার হয়ে এলো। পরক্ষণেই মনে হলো এখানে কেউ তার আপন ছিল না। দাদিমা কাঁদছেন, মা বোনেরা কাঁদছে, বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন মুখ ভার করে। কিন্তু আল্লাহ শায়নাকে আজ অসম্ভব ধৈর্য দিয়েছেন। সে সবাইকে থামিয়ে দিল এক কথায়, আমি খারাপ থাকলেও কোনোদিন তোমাদের কাছে দুঃখের কথা বলতে আসবো না। বোঝা হালকা করেছ, এবার শান্তিতে ঘুমাও সবাই। দাদিমা বললেন, এমন করে বলতে নাই বোন। শায়না ফুপিয়ে উঠল, খবরদার, বোন ডাকবে না। ফুপানিটা গিলে ফেলে গাড়িতে উঠে বসলো সে। তাসনবা, তিতলি, তাসমিন, ঝিমলি সবাই এসে গাড়িতে বসলো। গাড়ি ছেড়ে দিল। কন্যা বিদায় হলো। সবাইকে কাঁদতে দেখে রওশনারা বললেন, মেয়েকে প্রতিদিন দেখতে পাবে, এত কাদার কি আছে? যাও, কাজটা সেরে নাও, ক্লাবে যেতে হবে। চট্টগ্রাম কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। কনেপক্ষ আর বরপক্ষের লোকজনের খাওয়া দাওয়া চলছে। যেহেতু দিনটা শুক্রবার, সেহেতু জুমার পর মানুষের ঢল একটু বেশি নেমেছে। পার্লার থেকে কনে এসেছে 2:30 নাগাদ। গাড়ি থামামাত্রই আনিস আর শাওন এগিয়ে এলো গাড়ির দিকে। সবাই স্যুট বুট পরেছে। শায়নার শাড়ির রং মেরুন রঙের, গোল্ডেন রঙের ঘুমটা, সাজ পোশাক সব কিছুতেই একটা রাজকীয় ভাব আছে। তাস্তবা পাকিস্তানি ব্রাইডাল সাজ দিয়েছে তাকে। শায়নাকে নিজের মন মতো সাজাতে পেরে সে খুব খুশি। সে সবাইকে জিজ্ঞেস করছে বউয়ের সাজ কেমন হয়েছে। সবাই প্রশংসা করছে। সে আর তিতলিও সুন্দর সেজেছে। দুজনেই অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে। তৌসিফ তার কথা শুনে বলল, এটা পাকিস্তানি হলে বাংলাদেশি সাজ কোনটা? তোকে সব কিছুতে পাকিস্তান টানতে হবে কেন? তাসনুবা বলল, পাকিস্তানি হলে সমস্যা কি? বিয়েতে সুন্দর লাগতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তৌসিফের সাথে এক দফা ঝগড়াঝাটি করে সে চলে গেল। বরের গাড়ি এসে পড়ল কিছুক্ষণের মধ্যে। গাড়িতে বরের মা, খালা, চাচি সবাই। মেয়েরা সবাই গাড়ি ঘিরে ধরল বর বরণের জন্য। তাজদারকে অফ হোয়াইট রঙের নবাবী শেরওয়ানি দিয়েছে শায়নার বাড়ি থেকে। আনিস আর আশরাফ চিন্তিত ছিল তাজদার পছন্দ করবে কিনা। পছন্দ করেছে। মেয়েরা বরবরণ করলো। 5,000 টাকা পেল তারা। আবার ক্লাবে প্রবেশের সময় ছেলেরা ফিতা ধরল। ফিতার টাকার সময় 6,000 ছাড়তে হলো বরপক্ষকে। তৌসিফ শাওনকে বলল, ফাতুর বানিয়ে ছাড়লি। শাওন টাকা পেয়ে হাসছে দাঁত খেলিয়ে। তাজদার ক্লাবে প্রবেশ করা মাত্রই সবাই ফুল ছিটাতে লাগলো। সে মাথার পাগড়ি খুলে তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে। আর পারবে না। স্টেজটা দেখলো হেঁটে হেঁটে। তার মন মতো হয়েছে এবার। শায়নাকে দোতলা স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তাজদার আসার অপেক্ষায় ছিল সবাই। তাজদার স্টেজে উঠে পেছনে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে সবাইকে। সায়দা বেগম শর্মিলাকে ফিসফিস করে বলল, স্টেজ নিজের টাকায় করবে মানে করবে। কি জেদি লোক রে বাবা। শারমিলা বলল, আল্লাহ জানে কি আছে আমার বোনটার কপালে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলার সিঁড়ি বেয়ে লম্বা ঘোমটা টেনে বউ নামছে। ক্যামেরাম্যানরা সবাই ছেঁকে ধরেছে তাকে। কনের পেছনে তার বান্ধবী, ননদ আর কাজিনরা। শায়নাকে স্টেজের সামনে চলে এলো। তৌসিফ চেঁচিয়ে বলল, ব্রো, হাত বাড়িয়ে দাও। তাজদার সিদ্দিকী চুপচাপ দাঁড়িয়েছিল, পিঠের পেছনে হাত ভাঁজ করে। তৌসিফের কথা শুনে সে ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো। শায়নার দিকে হাত বাড়িয়ে দিল। ঘোমটার আড়াল থেকে হাতটার দিকে তাকালো শায়না। পেছন থেকে সবাই বলছে হাতটা বাড়িয়ে দিতে। শত শত মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। শায়না ধীরে ধীরে কম্পিত হাতটা বাড়িয়ে দিল। সাথে সাথে ফুলের পাপড়ি ঝরে পড়ল তাদের উপর। তাজদার সিদ্দিকী তার হাত ধরে টেনে তুলে নিল স্টেজের উপর। তারপর শুরু ঘোমটা তোলার পর্ব। ক্যামেরাম্যানের কথা মতো ধীরে ধীরে শায়নার ঘোমটা তুলে দিল তাজদার। শায়না একবারের জন্য চোখ তুলল না, তাই তাজদার সিদ্দিকীও চোখ সরানোর তাড়া ছিল না। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা নেমে এসেছে। বধূ বিদায়ের সময়টাতে আকাশও যেন মন খারাপ করে ফেলেছে। শেষবারের মতো বরপক্ষের হাতে মেয়েটাকে তুলে দিলেন আফসার সাহেব।
তারপর মেয়ের মাথায় হাত রাখলেন। সায়না হাতটা নামিয়ে দিল ধীরে ধীরে। তারপর একে মা বাবা ভাই বোন সবার দিকে তাকালো। সবাই ভেবেছিল সে খুব কাঁদবে, তার কিচ্ছু হয়নি। সায়না বরঞ্চ নিজে নিজেই গাড়িতে উঠে বসেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তাজদার সিদ্দিকী পুরো দৃশ্যটা চুপচাপ দেখল। আনোয়ার বেগম এসে বলল, দাদু ভাই, বউ নিয়ে বাড়ি চলে যাও, দুই বাড়ির লোকদের এখন ঝামেলা লাগবে। তাজদার কপাল কুঁচকে তাকালো। কেন? আনোয়ারা বেগম বললেন, তুমি স্টেজ ভেঙেছ, তাই তারা ক্ষেপে আছে, কাজটা তুমি ঠিক করনি। তাজদারের কপাল কুঁচকে গেল। সে বলল, আমি দাঁড়িয়ে আছি, বাড়ির সবাইকে গাড়িতে উঠতে বলো, এমনকি বাবাদেরকেও। ঝগড়া কিভাবে লাগে আমি দেখি। রায়হান বাবা চাচাদের গাড়িতে তুলে দিয়েছে। পরিস্থিতি জটিলের দিকে যাচ্ছে। ঠান্ডা মাথায় কথা দরকার দুই পক্ষের। তাজদারের সামনে এসে থামল সে। তাজদারকে বলল, সায়নার দুলাভাইদের সাথে তোর কথা বলা দরকার। বলেই দাদিমার দিকে তাকিয়ে বলল, দাদু, তুমি সায়নার পাশে উঠে যাও। আনোয়ারা বেগম গাড়িতে উঠে বসলেন। সায়নার দাদিমা মাজেদা বেগমের হাত ধরে শাওন নিয়ে এলো। দাদিমা কেমন নরম তরম হয়ে গেছেন। আমার নাতনিকে একটু দেখব। শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো। সায়না মাথা নামিয়ে বসে আছে। দাদিমা জানালা দিয়ে কম্পিত হাতটা বাড়িয়ে দিলেন। সায়নার মাথায় হাত রাখলেন। সায়না ফোপাচ্ছে। তার ঘোমটা সরিয়ে দিয়ে দাদিমা মুখে হাত বুলিয়ে আঙুলগুলো নিজের ঠোঁটের কাছে ছোঁয়ালেন। আমাকে মাপসাপ করে দিস বোন। সায়না কাঁদছে এবার। আনোয়ারা বেগম বললেন, আফসারের মা, ওর সামনে কেঁদো না, হাঁটতে বসতে নাতিকে দেখবে, কাদার কি আছে। দাদিমা তবুও কাঁদছেন। সায়না তার দাদির সাথে থাকতো ছোট থেকেই। বলা যায় দাদিমার একটা সঙ্গী ছিল সে। আজ সে সেই দাদিমার দিকেও তাকালো না। যে তার বন্ধুর মতো ছিল সেও তাকে বোঝেনি। দাদিমার পেছনে তাজদার এসে দাঁড়ালো, গলা ছাড়ল। দাদিমা তার দিকে ফিরে চোখ মুছতে মুছতে বলল, আমার নাতনিকে আদরে রাখবে না জামাই। আর ওর মায়ের শেষের সন্তান ছিল বলে যত্ন পাইনি। আমি ওকে বুকের সাথে লাগিয়ে রেখে বড় করছি। তুমিও ওকে বুকের সাথে জড়াই রাখবা। তাজদার বলল, আচ্ছা বুঝলাম। শাওন দাদিমাকে নিয়ে চলে গেল। তাজদার গাড়ির দরজা খুলে গলা ছাড়ল। সায়না দাদিমার সাথে চেপে বসল। তাজদার তার পাশে বসে গাড়ির দরজাটা টেনে বন্ধ করল। রোশনারা পেছন থেকে বললেন, গাড়ি ছেড়ে দিতে বলো তাজদার। বরের গাড়ির পেছন বাকিগুলোও ছেড়ে দিয়েছে। আশরাফ শাহিদা বেগম আর আফসার সাহেবকে ধমকে বলল, পাশের বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছ, কাদার কি আছে এখানে। সাবিনা আম্মাকে গাড়িতে তোলো। সাবিনা বলল, জি আম্মা আসুন। সে শাহিদা বেগমকে নিয়ে গাড়িতে উঠে বসল। আনিস বোনের জামাইদের বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তুলল। সবাই ক্ষেপে আছে। গাড়িতে গিয়ে কি গন্ডগোল লেগে যায় কে জানে। সবাই গাড়িতে উঠে বসল। রওনা দিল সিদ্দিক বাড়ির উদ্দেশ্যে। সায়নাকে গাড়িতে বসিয়ে রৌশনারা, আনোয়ারা বেগম সবাই বাড়ির ভেতরে চলে গিয়েছে। মিষ্টি আর ফুলের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছে তিতলি। তাসনবা সোফায় বসে পায়ের গোড়ালিতে লাগানো মিনি ব্যান্ডেজটা খুলছে। পায়ে যাতে ফোসকা না পড়ে তাই সে মিনি ব্যান্ডেজ লাগিয়ে রাখে জুতা পরার আগে। তৌসিফ তার মাথায় চাটে মেরে বলল, বউকে আগে মিষ্টি খাওয়া, নাইলে সারা জীবন সায়নার সাথে তেতো কথা বলবি। তুই তো কুটনি ননদিনী, আয়। তাসনবা দাঁতে দাঁত চেপে ডাকল, তৌসিফ পে। তৌসিফ হাসতে হাসতে বেরিয়ে গেল। মিষ্টি, সন্দেশ, লাড্ডু আর নানা রকম ফুল ফল নিয়ে আসা হয়েছে। সায়নাকে বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে তাসমিন। রৌশনারা বলল, আগে ঘরে এনে বসা ওকে। আশেপাশে থাকা বৃদ্ধরা বলল, রায়হানের মা, আগে মিষ্টিমুখ করাও, তারপর বাড়িতে ঢুকবে। সবাইকে ডাকো। রায়হানের বউকে আগে মিষ্টি খাওয়াতে বলো, যায় যায় মিষ্টি সম্পর্ক হোক আগে। রৌশনারা মুখের ওপর কিছু বললেন না। গোটা সিদ্দিক বাড়ির বড় বউ তিনি। সবাইকে সম্মান করেন, সবাইও তাকে সমীহ করে। রায়হানের বউ ঝিমলি এসে মিষ্টিমুখ করালো সায়নাকে। বলল, ঝগড়াঝাটি করে সায়নারই লাভ, বাপের বাড়িতে এক দৌড়ে চলে যেতে পারবে, লস আমারই। সবাই হাসলো তার কথা শুনে। রোশনারা, তাসনুবা, তিতলি আর তাসমিনকে বলল, তোমরা মিষ্টি খাইয়ে দাও, অল্প করে দাও, ও খেতে চাইছে না। একে একে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই মিষ্টি মুখ করালো। পাশের পাড়া থেকে কয়েকটা মহিলা এসেছে নতুন বউ দেখতে। বাড়ির অনেকেও ক্লাব থেকে আগেভাগে চলে এসেছে বিধায় বউ দেখতে পায়নি। তাই সায়নাকে আনামাত্রই সবাই এসে ঘিরে ধরলো দেখার জন্য। কেউ কেউ বলল, বাবা গো, শানুকে সত্যি সত্যি লন্ডনওয়ালার বউয়ের মতো লাগছে। বিয়ের শেষের দিকে রোশনারা স্টেজে বসে সায়নাকে গয়না বালা সব পরিয়ে দিয়েছিলেন সায়নার পরিবারের সামনে। গা ভর্তি সোনাদানা দেখে সবাই ফিসফিস করছে। আশরাফের মা একদম ছক্কা মেরে দিচ্ছে, শানুকে তো পুরা টিভির নায়িকার মতো দেখতে লাগছে। একজন বলল,
ওরে তো ওই আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার নায়িকার মতো লাগতেছে। শায়নার কানে বাজছে কথাগুলো। অন্যজন টিপ্পনি কেটে বলল, ও শানু একটু হাস, তুই তো চাঁদের মতো জামাই পাইছস। শায়না তোড়পে উঠল। মহিলাগুলো শায়নাকে ঘিরে ধরল। তার মুখের সামনে এসে শ্লোক গাইতে লাগলো। শুরুতেই আস্তে আস্তে গাইছিল, কিন্তু কিছুক্ষণ পর গলা ফাটিয়ে শ্লোক গাইছে সবাই। শায়না বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। তিতলি বলল, এরা কি শুরু করেছে? তৌসিফ মজা পাচ্ছে সেসব দেখে, সে ভিডিও করছে। তাসনুবা এসে কপাল কোচকে তাকালো, এরা পাগল নাকি? তৌসিফকে বলল, এদের থামাচ্ছ না কেন? মেজ ভাইকে এসব পাঠাই। ভাইয়া কোথায়? বন্ধুদের সাথে। মহিলাগুলো একদম শায়নার মুখের ওপর ঝুঁকে ঝুঁকে শ্লোক গাইছে। রোশনারা একটুর জন্য রান্না করে গিয়েছিলেন। ফিরে এসে কিছু বলার আগেই দেখলেন তাজদার পেছনে এসে দাঁড়িয়েছে। তার এই চোখ মুখ চেনা রোশনারার। সে চেহারার রং পাল্টে গর্জে উঠে বলল, এই কি হচ্ছে এখানে? মহিলাগুলো মুখে ঘুমটা টানল। কয়েকজন থেমে গেলেও অনেকজন থামল না। রোশনারা আনোয়ারা বেগমকে ইশারা করলেন। তিনি এগিয়ে এসে তাজদারকে বললেন, ওরা চলে যাবে, কিছু টাকা পয়সা দেবে। কথা পুরোটা শেষ করার আগেই তাজদার সাফ সাফ জানিয়ে দিল, একটা টাকাও দেব না, যেতে বলো এদের। কানের কাছে কী সব শুরু করেছে? কোথায় লেখা আছে এইসব করতে হবে? এই এই মহিলারা! আঙুল তুলে তুড়ি বাজালো সে। মহিলাগুলো তাকাতেই তাজদার তাদের সরে যেতে বলল। আনোয়ারা বেগম বলল, আল্লাহ, এভাবে বলতে নি তাজদার, ওরা রোজ আসবে না। তুমি ভেতরে যাও, এভাবে বলো না নতুন বউয়ের সামনে, যাও। তিতলি তাসনুবা নতুন ভাবিকে ভেতরে নিয়ে যাও। শায়নার পাশ কেটে তাজদার সিদ্দিকী ভেতরে চলে গেল। শায়নাকে সোফা এনে বসানো হলো। নিজেদের মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর পর বাপের বাড়ি থেকে কয়েকজন দেখতে যায়। আনিস আশরাফ যাওয়ার সময় শারমিলা আর সাবরিনের স্বামীকে বলল যেতে, তারা যাবে না বলে দিয়েছে। আফসার সাহেব দুই জামাইয়ের ওপর খেপেছেন। রাগত স্বরে বললেন, এত দোষ ধরে বসে থাকলে হয় না, ছেলেটা একটু এমন। ওর কাজকর্মে রেগে থাকলে তো সমস্যা। স্টেজ ভেঙেছে ওর পছন্দ হয়নি বলে। কে কষ্ট পাবে সেটা ভাবেনি। সাবরিন বলল, আমাদের আগে বলে দিলে তো হতো, টাকাগুলো নষ্ট হতো না। সে নিজের পছন্দ মতো স্টেজ সাজাতো। শারমিলা বলল, আব্বা, নতুন জামাই পেয়ে এখন আগের দুটোকে চোখে দেখছো না? দোষ তো দেখছই না। শারমিলা আরও কিছু বলতে যাচ্ছিল। শায়নার বড় দুলাভাই বলল, বাদ দাও, এসব কথা বললে ঝামেলা বাড়বে। আফসার সাহেব বললেন, জামাই শানুকে দেখে আসো। শারমিলা বলল, আবার অপমান হতে যাবে? আম্মা আব্বাকে কিছু বলবে না? আব্বা কোন আক্কেলে ওই বাড়িতে যেতে বলছে তোমাদের জামাইকে? আশরাফ এসে বলল, সবাই চুপ যাও এখন, ও আসছে বোধ হয়। সায়দা বেগম বলছেন, কে? শাওন ছুটে এসে বলল, সবাই চুপ, তাজদার ভাই এসেছে। মুহূর্তেই সবার গলার সুর পাল্টে গেল। সবাই নড়ে চড়ে দাঁড়ালো। তাজদার মাথা নামিয়ে চৌখাট পার করে ঘরে ঢুকে শায়নার দুলাভাইদের বলল, জামিল ভাই, ইমতিয়াজ ভাই, আসেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। জামিল ইমতিয়াজের দিকে তাকালো, ইমতিয়াজ জামিলের দিকে। আফসার সাহেব হেসে উঠলেন, হ্যাঁ, আমি ওদের পাঠাচ্ছিলাম। যাও যাও, তোমাদের বোনকে দেখে আসো। আশরাফ, আনিস, তোরাও যা, দেখে আয় আমার মেয়েটাকে। তাজদার জামিল আর ইমতিয়াজকে নিয়ে বেরিয়ে গেল। শায়না তখনও সোফায় বসাচ্ছিল। বাড়িতে দুলাভাইদের ঢুকতে দেখল সে। তারা এলো। সে হঠাৎ খুশি হয়ে গেল। পেছন পেছন ফোনে চোখ রেখে তাজদার সিদ্দিকী বাড়িতে ঢুকছে দেখে কপাল কোঁচকে গেল। বাড়ি গিয়ে ডেকে এনেছে নাকি? দুলাভাইরা এসে শায়নাকে মিষ্টি খাইয়ে বলল, আমরা ওই বাড়ির জামাই, শ্বশুর বাড়িতে বেড়াতে এলে আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে। শায়না মুখ গোমরা করে বলল, তোমাদের ডেকে এনেছে নাকি? হ্যাঁ, আমাদের খুশি করার জন্য বলেছে ওয়ালিমার স্টেজ আমাদের পছন্দ মতো বানাতে। শায়না বলল, নাটক করতে ফার্স্ট। শায়নাকে নিয়ে গেল তিতলি। তাজদার সবার সাথে বসে চা খেতে খেতে গল্পগুজব করছে। শায়না তিতলির ঘরে বসেছে চুপচাপ। তাসনুবা তিতলি তাকে কোন শাড়িটা পরাবে সেটা ভাবছে। শায়নার হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মেসেজ এলো। সে নিজের অজান্তেই মেসেজটা সিন করলো। তাজদার সিদ্দিকী একটা ব্রাইড আনবক্সিং ভিডিও পাঠিয়েছে। শায়নার গায়ের লোম দাঁড়িয়ে পড়ল। ভিডিওতে বরকনের গয়না খুলে দিচ্ছে। ভিডিওটাতে আপত্তিকর কিছু নেই, খুব নর্মালি হেসে হেসে ভিডিওটা করা, তাই শায়নারও সুবিধা হলো। সে রাগী ক্ষোভে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিল। সবাই সিন করে চুপ করে আছে। তিতলি আর তাসনুবা শাড়ি চেঞ্জ করার কথা বলছে না। ভাই বোনদের সামনে তাজদার সিদ্দিকীকে অপমান করে শায়নার শান্তি লাগছে। কিছুক্ষণ পর দেখা গেল তাজদার সিদ্দিকী গ্রুপ থেকে লিভ নিয়েছে। শায়নার পৈশাচিক আনন্দ হলো। তার দুলাভাইরা চলে যাওয়ার পর আনোয়ারা বেগম এসে তাজদারকে বললেন, এলো কিভাবে? দেখে তো মনে হচ্ছে রাগ কমেছে। তাজদার চলে যাচ্ছিল। দাদিমার প্রশ্নে থেমে গেলেন।
গম্ভীর মুখে বলল, ডাকতে গেলে আসবেই, সেটা স্বাভাবিক। অবশ্য সে যখন সায়নাদের ঘরে পা রেখেছে তখনই সবার চোখ মুখ দেখে বুঝে গিয়েছিল তাকে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল এতক্ষণ। দাদিমা তার কথা শুনে হতাশ নিঃশ্বাস ছাড়লেন। নিজেই ঝামেলা, আবার নিজেই সবকিছু সমাধান। সায়নার একদম খিদে ছিল না, তাও রসনারা তাকে দুমুঠো ভাত খাইয়ে দিয়েছেন। সায়না গয়নাকাটি খুলে রেখে দিয়েছে, শুধু শাড়িটা পরা অবস্থায় ছিল। তিতলি বারবার বলছিল শাড়ি চেঞ্জ না করতে। তাকে বারবার এক কথা বলতে দেখে আর কেউ কিছু জিজ্ঞেস করেনি। আনোয়ারা বেগম মুখ ফসকে বলে ফেললেন, তাজদার বোধহয় মানা করেছে। সায়নার এখন এত লজ্জা করছিল তা বলার বাইরে। গলার চেন, হাতের চিকন চুড়ি আর ছোট্ট টিকলিটা পরিয়ে দেওয়া হয়েছে সায়নাকে। ঝিমলি, দাদিমা, তাজদারের ফুফাতো মামাতো ভাইদের বউরা সবাই সায়নাকে তার ঘরে নিয়ে এসেছে। ঘরই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ফুলের দোকান। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর। সায়নার চোখে তবুও অসুন্দর বিশ্রী ঠেকছিল। দাদিমা পান আর মিষ্টির প্লেট রেখে কানের কাছে কি যেন শিখিয়ে পরিয়ে দিল। একটাও সায়নার কানে ঢুকলো না। ভাবিরা সবাই মশকরা করছে। সায়না চুপচাপ শুনল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবাই হাসি ঠাট্টা করে ঘর থেকে চলে গেল। সায়না শাড়িটা নিয়ে অস্বস্তিতে ভুগছে। সেই বিছানা থেকে নেমে কাঁধের কাছে পিনটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। পিন ছাড়াবে তখনই দরজার বাইরে কেউ গলার ভেতর শব্দ করলো। সায়নার আঙ্গুলে পিন বিঁধে গেল। পিনটা ছাড়ানো গেল না, সেটি খোলা অবস্থায় কাঁধের কাছটায় থেকে গেছে। আঙ্গুলে যন্ত্রণা হচ্ছে। সায়না আঁচলটা টেনে মাথায় তুলল দ্রুত। নিজেকে ঢেকে ঢুকে এমনভাবে দাঁড়ালো যাতে তার মুখও দেখা যায় না। তাজদার সিদ্দিকী ঘরে পা রেখে তার দিকে তাকিয়ে দরজা বন্ধ করল। ধূপধাপ শব্দ করে কাবার খুলল, বন্ধ করল। আচমকা ঘরের হালকা আলো কমে এলো। সায়নার সামনে এসে দাঁড়ালো ছায়াটা। সায়না ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো। তাজদার ভ্রু নাচালো। সায়নার নিঃশ্বাস ফেঁপে উঠেছে। সে নিঃশ্বাস ফেলেছে কি ফেলেনি নিজেও জানে না। তাজদার সেদিকে তার পাশটা কেটে চলে গেল। আবারও গা ঘেঁষে একদম বাহুতে বাহু লেগেছে। পাশ কাটিয়ে চলে যাওয়ায় সায়না স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তখনই সেই চেনা অহংকারী থামবে কণ্ঠস্বরটি তার কানের কাছে বলে উঠল, হ্যালো। সায়না সামনে পিছে কোনো দিকে তাকালো না, শুধু পালিয়ে যাচ্ছিল। ধরাম করে দেয়ালে লেগে গেল তার কপাল। মাথাটা ঘুরে উঠল। চোখ মুখ অন্ধকার, কানের ভেতর শো শো আওয়াজ করছে। সে বলে ওঠার আগেই তাজদার সিদ্দিকী তাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল, উফ। সায়না নুয়ে পড়েছে। কপালের আঘাতটা জোরে লেগেছে। পুরো মাথা টনটন করছে। মনে হচ্ছে মাথার ভেতরে কিছু একটা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। কানের মধ্যে শো শো শব্দটা কমছে না। কাঁধে পিনটা ফুটে বসে আছে। সে নড়তে চড়তে পারছে না। নিজের নিঃশ্বাসের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে ভাসছে। কিছুক্ষণ পর সবটা মিথ্যে হয়ে যাবে, কিন্তু দুঃস্বপ্নটা ভাঙছে না। সে ছটফটিয়ে উঠল। শরীরটা এত হালকা লাগছে তা বলার বাইরে। মনে হচ্ছে হাওয়ায় ভাসছে, শুধু গোলাপ ফুলের ঘ্রাণটা নাকে পাচ্ছে সে। তারপর হঠাৎ করে মনে পড়ল পুরো ঘরের মেঝে আর বেডে বিছানো সাদা চাদরের একটি জায়গাও খালি নেই যেখানে ফুলের পাপড়ি ছিটানো হয়নি। সে এখনও চোখ মেলেনি, তবুও অল্প অল্প ফুপাচ্ছে, শরীরটা কাঁপছে। নাকের সামনে হঠাৎ কমলার সুগন্ধি এলো। সায়না চোখ মেলতে মেলতে আবারও চোখ খিচিয়ে বন্ধ করে নিল। দুটো চোখ তাকে পাহারা দিচ্ছে পাশাপাশি শুয়ে। সায়না ইচ্ছে করে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিঃশ্বাস ফেলল খুব আস্তে ধীরে, যেন শব্দও না হয়। কতক্ষণ এভাবে ইচ্ছে করে চোখ বুজে রাখা যায়? খুব অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ তার নাকের কাছে কমলার খোসার ছোঁয়া লাগতেই সে চট করে চোখ মেলল। তাজদার সিদ্দিকী একদম তার পাশ ঘেঁষে বুক আর দুই হাতের ভর দিয়ে উপর হয়ে শুয়ে কমলার কোয়া চিবোচ্ছে। সে চোখ মেলতেই কমলার খোয়া চিবোতে চিবোতে তার দিকে তাকালো। তাকে তাকাতে দেখে সায়না জড়সড়ো হয়ে গেল। পরপুরুষ তাকালে যেমন জড়সড়ো হয়ে আসে শরীর, ঠিক সেভাবে। তার এখনও নিজের কিছু বোধ হচ্ছে না। না এই ঘর, না এই বর। এই বাড়িতে ভয়ে ভয়ে পা রেখে মেঝ দখল করে টিভি দেখার জন্য তাকে কলিজে হাতে নিয়ে বসতে হতো। তাজদার সিদ্দিকীর ঘরের দিকে কখনো উকি দেওয়ার সাহসও করেনি সে। তার এখনও মনে আছে তখন সে ক্লাস 4-এ ছিল। বড় আম্মুর চুল আঁচড়ে দিত সে মাঝে মধ্যে। বড় আম্মু বলতেন সে চুল আঁচড়ে দিলে নাকি শান্তি লাগে। যদিও ক্লাস 6-7-এ ওঠার পর আম্মা তাকে ওই বাড়ির দিকে যেতে দেয়নি, সায়না নিজেও ঘরকোনো হয়ে গিয়েছিল। একদিন চুল আঁচড়ানোর এক ফাঁকে বড় আম্মু হঠাৎ বললেন, তেলের বোতলটা নিয়ে আয় আমার ঘর থেকে। সায়না বড় আম্মুর কথা মতো তেলের বোতল আনতে গেল। ভয় কাজ করছিল না তখন, কারণ সে জানত তাজদার সিদ্দিকী নেই বাড়িতে।
সে থাকলে বড় আম্মু তাকে ঘরে যেতে বলতো না। বড় আম্মুর কথা মতো ঘরে গিয়ে তেলের বোতলটা খুঁজতে লাগলো সে। অনেকক্ষণ পর পেয়েও গেল। তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরোনো মাত্রই তার বুক ধড়ফড়িয়ে উঠল। সে কি ভয়! শায়না কোনোদিন জিন ভূতেও এত ভয় পায়নি। তার সামনে তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে। চেহারার রং পাল্টে গেল তাকে দেখা মাত্রই। কর্কশ স্বরে জানতে চাইল, ওই এখানে কি করছিস? শায়নার মনে হয়েছিল সে মরেই যাবে। তিতলি এসে পড়ায় কোনো মতে বেঁচে গিয়েছিল সে। কিন্তু তার পরের দিন উঠোনে বসে সে আবার বড় আম্মুর চুল আছড়ে দিচ্ছিল। তখনই তাজদার সিদ্দিকী খেলার মাঠ থেকে এলো নেয়ে ঘেমে। বড় আম্মু জানতে চাইলেন, তোমার ঘড়িটা কোথাও পেলাম না, কোথায় রেখেছ অত দামি ঘড়ি? তাজদার সিদ্দিকী কাট কাট গলায় বলল, চোর চারটা সবগুলোকে বাড়িতে ঢুকতে দিলে জিনিস ঠিকঠাক জায়গায় থাকবে? বলেই শায়নার দিকে কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। বড় আম্মু চুপ করে গেলেন। শায়নার এত অপমান লেগেছিল, সে আম্মু না দেখে মতো চুপি চুপি কেঁদেছিল অনেক। তার পরের দিন বড় আম্মু ডাকলেও সে আর যায়নি চুল আঁচড়ে দেওয়ার জন্য। তখন শায়না বিকেলবেলায় খেলা করতেও বাড়ির পেছনের বিলে। তিতলি একা একা বসেছিল। শায়না তিতলিকে ডাকলো খেলার জন্য। তিতলি এলো না। শায়নার অন্য একজন বান্ধবী ঝর্ণা তিতলিকে ডাকতে গেল। তিতলি তবুও এলো না। কেন এলো না জানতে চাইলেই ঝর্ণা বলল, তিতলি নাকি বলেছে মেজ ভাইয়া বলেছে চোরদের সাথে খেলা না করতে। ও একটা চোর, ভাইয়া আমাকে মারবে ওর সাথে খেলতে দেখলে। কথাটা শুনে সবাই অনেক হাসাহাসি করেছে সেদিন। শায়না বাড়ি ফিরে এসেছিল আর খেলায় মনোযোগ দিতে পারেনি। তিতলি তার সাথে মাঝে মধ্যে খেলতো। তার মেজ ভাই আসছে মনে হতেই শায়নার কাছ থেকে অনেক দূরে চলে যেত। অনেক সময় এমন হতো সে শায়নাকে ধাক্কাধাক্কি করে চলে যেতে বলতো তার সামনে থেকে। শায়নার চোখের কোনা বেয়ে জলগুলো কি এমনি এমনি গড়াচ্ছে আজ? তাকে ঘিরে আজ এত আয়োজন, অথচ কেন সে একটু খুশি হতে পারছে না? জবাবটা তো তার কাছেই আছে। এই ঘরের দিকেও তো সে কোনোদিন চোখ তুলে তাকাতে পারেনি। ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে পারেনি। আজ একদম সেই ঘরে, তাজদার সিদ্দিকীর বিছানায়, তার পাশে, তার কাছে। এটি তার কাছে দুঃস্বপ্নের মতো। সে কখনো চায়নি, বরং সে মনে মনে চাইতো তার জীবনসঙ্গী যেন এমন না হয়। সে আলতো করে সরে পড়ছিল। তাজদারের এক হাত তার পাশে এসে দেয়ালের মতো বিছানায় চেপে বসল। শায়না আটকে গেল। অবাক দৃষ্টিতে তাকালো তাজদারের দিকে। কান্না দলা পাকিয়ে তার গলার কাছে এসে থমকে গেছে। তাজদার তাকে বুকের নিচে টেনে নিল। তার মুখের উপর ঝুঁকে বলল, 116 ফোন কলস, 73 মেসেজ, বাট নো রিপ্লাই, ওয়াই? বলেই ঠোঁট উল্টালো। শায়না নড়ে চড়ে উঠল। অল্প স্বল্প কাঁপছে সে কাঁদুনির তালে। মুখটা হালকা ফিরিয়ে নিয়ে এলোমেলোভাবে বলল, আমি ঘুমোবো, ঘুম পাচ্ছে, কাঁধে লাগছে, আমার ভালো লাগছে না, আম্মা। ঠোঁট ভেঙে কান্না এলো তার। অভ্যাসবশত অস্ফুট স্বরে মাকে ডেকে ফেলল সে। পাশ ফিরে গিয়ে এলোমেলো সুরে কি যেন বিড়বিড় করে কাঁদতে লাগলো। হাত পা কেমন খিঁচে যাচ্ছে তার। নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। মোচড়াচ্ছে সে। তাজদার সিদ্দিকী তার পিঠের নিচে হাত গলিয়ে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে তার গালটা শায়নার গালে চেপে ধরল। কান্নার চোটে শায়নার গোটা শরীরটা দুলে উঠল। তাজদার সিদ্দিকী তার খসখসে গালটা জোরে শায়নার কোমল ত্বকে আরও চেপে ধরে নাক ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল, রিল্যাক্স। এটুকুই ছিল তাজমহল গল্পের পর্ব 10 থেকে 14 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।